Technically present Glamour Act, where we interact. মানে বাঙালিরা যারে কয় আড্ডা, সেই আড্ডায় কিন্তু এই হয়। মানে শিক্ষকতাটা এমন ভাবে ওতপ্রোত ভাবে আমার সঙ্গে মিশে গেছে, এখন আমি অন্য কিছু আর ভাবতে পারি না। আমার শিক্ষকতা দীর্ঘ 34 বছর, 33 পার হয়ে গেছে। গতকাল ছিল শিক্ষক দিবস, আর আমার মনে পড়লো এই হলো ডক্টর তপতী শাহ আজকে আমাদের গ্লিমার আঁকতে এসেছেন। তা তোমার থেকে শুনি। বন্ধু বলে আমাদেরকে সম্বোধন করেন। বয়স, প্রাজ্ঞতা, জ্ঞান সব একবারও বুঝি না পড়াতে গিয়ে যে সে আজকে খেয়ে এসেছে কিনা। প্রথমে শিক্ষকতা দিয়ে যেভাবে শুরুটা। টেকনিক্যালি প্রেজেন্ট গ্লিমার আঁক, where we interact. মানে বাঙালিরা যারে কয় আড্ডা, সেই আড্ডায় কিন্তু এই হানি। গতকাল ছিল শিক্ষক দিবস, আর আমার মনে পড়লো মানে আমার সামনেই রাখা বইটি দেখে এপিজে আব্দুল কালামের একটি কথা। যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শিক্ষকদের ভূমিকা কি, উনি বলেছিলেন টু ইগনাইট, প্রজ্বলিত কর। আমি আজকে এরকমই একজন ব্যক্তির সাথে বসে আছি, মানে আজকে গ্লিমার অ্যাক্টের সাথে যার সাথে করবো ইন্টারঅ্যাক্ট, যিনি নক্ষত্রের মতন জাজ্বল্যমান, তিনি এরকম আমার মতন অজস্র ছাত্রছাত্রীদের প্রজ্বলিত করেছেন। বহু জনের হৃদয় ছুঁয়েছেন তিনি, তার প্রাজ্ঞতা এবং সব থেকে দরকারি তার কনসার্ন অ্যাবাউট আ স্টুডেন্ট। এই হলো ডক্টর তপতী শাহ আজকে আমাদের গ্লিমার অ্যাক্টে এসেছেন। তার সাথে আমরা শুনবো তার শিক্ষক জীবনের অভিজ্ঞতা, উঠে আসবে তার জীবন দর্শনের কথাও, কারণ একজন টিচার শুধুমাত্র একজন শিক্ষক নন, তিনি কখনো গুরু, কখনো মেন্টর, প্রটেজি, কত ভূমিকায় তিনি আছেন। আর কথা বাড়িয়ে লাভ নেই, এবার তপতী তোমার থেকে শুনি। নমস্কার, তোমার পুরো জার্নিটা বলো। আচ্ছা, প্রথমে শিক্ষকতা দিয়ে যেভাবে শুরুটা করলে, মানে শিক্ষকতাটা এমন ভাবে ওতপ্রোত ভাবে আমার সঙ্গে মিশে গেছে, এখন আমি অন্য কিছু আর ভাবতে পারি না। আমার শিক্ষকতা দীর্ঘ 34 বছর, 33 পার হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে এখন, এবং সেটা বিভিন্ন জায়গায়, যার ফলে আমাকে আমার একটাই সত্তা আমি অনুভব করি, সেটা হচ্ছে শিক্ষক। এবং সেটা করতে গিয়ে এমনও অনেক সময় হয়, মনে হয় স্টেশনে, বাস স্ট্যান্ডে, সেখানেও মনে হয় যেন আমার চারদিকে ছাত্র চোখ পাকিয়ে কিন্তু আমি কিছু বলতে চাই, ওটা মিশে গেছে। চোখ পাকিয়ে কথা বলতে পারো, বিশ্বাস হয় না, যাই হোক। না, তোমার ছাত্রছাত্রী যারা দেখছে আমাদের, তারাও বোধহয় বিশ্বাস করবে না যে তুমি চোখ পাকিয়ে না, কথা আমার বলতে মনে, পারো। না, আসলে আমার মনে হয় যে সবসময় যেন জিভের ডগায় এসে যায়, তুমি এটা ঠিক করছো না, কেন ফেললে, তুমি এটা ভুলে যাই যে আমি এভাবে বলছি। মনে হয় ওরাও যেন আমার ছাত্র, হয়তো জানলা দিয়ে মুখে গুটকা খায় এখন অনেকেই, ওটা ফেলে দেয়, ওটা যে ওর পক্ষে খারাপ, ও আমার অপরিচিত, আমি অনেক সময় ভুলে যাই, আমি ওটা খেও না, এবং বলেও ফেলি আমি হয়তো তাকে যে ওটা ভালো নয়, ওটা খেতে নেই, তোমার শরীর খারাপ করবে, এই বিষয়টা। আর শিক্ষকতার আগে, মানে আমার যারা শিক্ষক ছিলেন, সেই জার্নিও কিন্তু আমার অনেকটা লম্বা। সেগুলো শুনবো, আস্তে আস্তে কথায় উঠে আসবে সে প্রসঙ্গ। আমার মনে আছে তোমার কলেজে এরকমই একটা মানে ঠিক বোধহয় শিক্ষক দিবসের পর দিনটাই, 5 বা 6 সেপ্টেম্বর বা বছর দুয়েক আগে, আমাদের একটা বুক রিডিং সেশনে এই বইটি পড়ার কথা ছিল, টিউজডেজ উইথ মরি। টিউজডেজ উইথ মরিতে একটা বাস্তব ঘটনা, একটা গুরু শিষ্যের সম্পর্ক নিয়ে লেখা। মিস অ্যালবাম আর তার অধ্যাপক প্রফেসর মরিকে নিয়ে লেখা একটি অসাধারণ বই। কিন্তু এই যে গুরু শিষ্যের এই সম্পর্কটা বা টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা, এই বইটাতে কিন্তু শুরু হয়েছিল যখন একাডেমিক অর্থে তার ছাত্রাবস্থা বা তার স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছিল, মানে অর্থাৎ কলেজ বা বিদ্যালয়ের পরেই কিন্তু এই সম্পর্কটা শুরু হয়। এবার আসি তোমার জীবনে। আমি জানি তুমি মানে বিয়ন্ড দ্য ক্লাসরুম অলসো তুমি কত সোশ্যাল কাজের সাথে যুক্ত, তোমার অনেক ছাত্রছাত্রী, অনেক গুণমুগ্ধ আছেন, যাদের সাথে বোধহয় তোমার এই সম্পর্কটা আরো দৃঢ় হয়েছিল আফটার কলেজ, মানে একদম ঠিক, সেটা নিয়ে কিছু বলো। একদম ঠিক। এই জন্য বলছি, ক্লাস যতক্ষণ চলে একটা সিলেবাসের চাপ থাকে, সময়ের একটা বাধা ধরা থাকে, 45 মিনিট সময় বেড়ে কখনো 1 ঘন্টা, তার মধ্যে যতজন ক্লাসে থাকে সবার ব্যক্তিগত কথাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, একবারও বুঝি না পড়াতে গিয়ে যে সে আজকে খেয়ে এসেছে কিনা, তার আজকে মন খারাপ কিনা, এগুলো সম্ভব হয় না, সম্ভব হয় না। আমাদের যে
বর্তমান শিক্ষা ব্যবস্থা বা সিলেবাসের চাপ, আমি দোষ দিচ্ছি না শিক্ষা ব্যবস্থাকে, তার মধ্য দিয়ে সম্ভব হয় না। আর ক্লাসরুমের মধ্যে অনেক ছেলে মেয়েই থাকে, সবার সামনে ওই কথাগুলো বলতে পারে, বাকিদের সামনে বলতে পারে না, ভাবে আমার দুর্বলতা প্রকাশ হয়ে যাবে। ওদেরই সঙ্গে যখন ক্লাসের বাইরে যখন কথা বলছি, একদম ওরা আলাদা, এবং ওরা এমন করে নিজেদেরকে খুলে দেয়, তখন নিজেকে আমার মাঝে মাঝে অপরাধী মনে হয় যে আমি তো বকুনি দিলাম, আমি তো আজকে জানি না আজকে ওর কি সমস্যা ছিল। আমি মানছি যে সব সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে লেখাপড়া সময় নির্দিষ্ট সময়ে শেষ করা, সেটা যথেষ্ট সমস্যাবহুল বিষয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেখাটা কিন্তু খুব জরুরি, ভীষণ জরুরি। এই একটা বিষয় বলছি, গত বছর এর আগের বছর তুমি শিক্ষক দিবসে যখন গেছিলে, তুমি কুই মাচা পড়াচ্ছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাতে আমি দেখেছিলাম একটি ছেলের কথা, আমি তোমাকে বলেছিলাম ওকে আমি ক্লাসরুমে কোনোদিন, তৌফিক, ওকে কোনোদিন ক্লাসরুমে দেখিনি, একটু মুখচোরা লাজুক, ও নিজের কথা খুলে বলতে পারে, রোজ ক্লাসে আসে, মাথাটা নিচু করে বসে, কখনো তাকায়, কিন্তু নিজের কথা কোনোদিন বলতে পারেনি। কিন্তু তুমি যেদিন তুললে ওই যে খাবার প্রসঙ্গটা, ও এমন করে নিজেকে মেলে ধরলো, আমি অবাক হয়ে গেলাম যে ওর, আমি জানি না তো ওর ব্যক্তিগত খবরটা, কিন্তু আমি জানি না, ওদিন কিন্তু তুমি বের করে নিয়ে এলে, আমার মনে হয় এইটা তোমার সার্থকতা। আর তৌফিক ফেসবুকে খুব অ্যাক্টিভ, আমার মনে হয় তৌফিক আমাদেরকে দেখছেন, তৌফিক আমাদেরকে সাবস্ক্রাইব করো, আর ম্যামের এই ইন্টারভিউটা যেন অনেক ছড়ায় সেটা দেখো। সেটা ঠিক আছে, আমি সেটাই বলছি যে এই যে পরে তাকে নিয়ে দেখা, বা এখন যারা কাজ করছে, কৌশিক কাজ করছে, আমি একজনের নাম বলতে গিয়ে আমি বারবার কুণ্ঠিত হচ্ছি, কার নাম বাদ পড়ে যাবে। মানে এত বছরে বিভিন্ন প্রদেশে আমার এত ছাত্র, যে যার নাম বলবো আরেকজনেরটা বলবো না, সে বলবো ও আমাকে বাদ দিয়ে দিয়েছেন, তা কিন্তু নয়। মানে যারা এখনো কাজ করছেন, মানে নাবিকের বন্দরে বন্দরে বউ, তোমার বোধহয় মানে প্রত্যেক শহরে শহরে একটি করে ছাত্র বা ছাত্রী আছেন, এবং অনেক দিন পরে তারা এখন লোক হয়ে গেছেন, সামনে যখন আসেন, আমি ওই ব্যাচের ছিলাম ম্যাম, মনে আছে আপনার আমার কথা? সত্যি মনেও পড়ে, এটাই আশ্চর্যের বিষয়, তখন কিন্তু ঠিক মনে পড়ে যায়। বিভিন্ন জায়গায় এই পড়ানোর জন্য, এটা এত সৌভাগ্য আমাদের শিক্ষকদের ক্ষেত্রে, একটা বিশেষ বয়সের ছেলে মেয়েদের মানসিক গঠন, তার হতাশা, তার আশা, এটা কিন্তু আমরা দেখতে পাই। তার ফলে একটা দায়িত্বও প্রচন্ড থেকে যায়, যে আমি শুধু দেখলাম শেষ হয়ে গেল তাহলে কিন্তু হবে না। আমি সেটাই দেখি, তারই ফলপ্রসূ আজকে কৌশিক কতটা কাজের মধ্যে ডুবে গেছে। হয়তো মাগুরমারিতে যার এনজিও আছে এসো হাত ধরি, যেখানটায় আদিবাসী বাচ্চাদেরকে নিয়েও এগোচ্ছে, ও নিজেও একজন শিক্ষক হিসেবে, ও নিজেও শিক্ষক, ও নিজেও কিন্তু শিক্ষক, অতজন ছাত্রছাত্রীকে পড়াশোনা করানো, তাদের খাওয়ানো, তাদের গ্রুমিং, তাদের সবই শেখাতে হয়, হাত ধোয়া থেকে শুরু করে জামা পরা এবং বসা। ওরা যে এগোতে পারেনি তো আমার দায়, তোমার দায়, ওদেরকে তো এগোতে হবে, এবং সেই সাহায্যটা আমাদেরকেই করতে হবে। তা আমার ছাত্ররা যখন শিক্ষক হিসেবে তাদেরকে দেখি, বা আমার পাশে এসে বসে, আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় গৌরবের আর কিছু নেই। যার জন্য বলা হয় আমরা সব জায়গায় কিন্তু জয়ী হতে চাই। মানে একমাত্র দুটো সম্পর্ক, পুত্র আর শিষ্য, এই দুজনের কাছে পরাজয়ে সবচেয়ে বেশি আনন্দ। তাই ওরা যখন উঠে দাঁড়ায়, তখন মনে হয় হ্যাঁ, কিছু অন্তত শিখেছে। ওরা যখন দুটো কথা বলে, ওদের আচরণ দেখে অন্যেরা বলে আপনার ছাত্র, আপনার ছাত্রী, তখন একটা আলাদা প্রাইড, আলাদা, এবং এই গৌরবটা মনে হয় সব শিক্ষক অনুভব করবেন, এবং সেই জায়গাটা কোনো কিছু দিয়ে হিসেব মেলে না, একেবারে হিসেব মেলে না। আমরা যদি পার্টিকুলারলি এই শব্দটাকে দেখি, টিচার বা শিক্ষক, তার প্রেক্ষিতে কত শব্দই উঠে আসে, এবং প্রত্যেকটার আলাদা অর্থ আছে, আলাদা গুরুত্ব আছে। মেন্টর, গুরু, প্রটেজি, ফ্যাকাল্টি, প্রফেসর, তুমি কোনটা আর কেন যদি বলো? প্রশ্নটা খুব কঠিন, তার কারণ হচ্ছে একজন শিক্ষকের, এখন তো আমরা জানি নানা ধরনের অ্যাব্রিভিয়েশন দিচ্ছে, টিচার শব্দটাকে ভেঙে বলা হচ্ছে টিইএ, সবটা করে সিএইচইআর, বা তুমি যতগুলো বললে পরপর, এই সবগুলোর একটা একটা মনে হয় বলা কঠিন। তার কারণ একজন শিক্ষককে একই সঙ্গে কিন্তু তাকে সবটা
সবটাই হয়ে উঠতে হয়, খুব কঠিন কিন্তু হতে হয়। সময় অনুযায়ী কখন সে মেন্টার হচ্ছে, কখনো সে তার গুরু হয়ে উঠছে, কখনো তাকে উপদেশ দিয়ে তাকে সঠিক পথটা দেখাচ্ছে, আবার কখনো তার বন্ধু। তবে আমার মনে হচ্ছে, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি চেষ্টা করি বন্ধু। বন্ধু। বন্ধু এই শব্দটা, যদি এইটাও আমার শিক্ষকের কাছ থেকেই, আর আমি তো সবই গান দিয়েই আমরা বড় হই, এটাও আমার শিক্ষকের কাছ থেকেই নেওয়া। বিশ্বভারতীর অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্য, খুব সুন্দর লাগে অমিত দা, আমরা শান্তিনিকেতনের দাদা বলি। হ্যাঁ, আমি আসছি হ্যাঁ, সেই তো যার প্রসঙ্গটাতে। ফলে হ্যাঁ, উনি যখন বন্ধু বলে আমাদেরকে সম্বোধন করেন, বয়স, প্রাজ্ঞতা, জ্ঞান সব কোনোটাতেই আমরা তার সমান নই, আমরা বলি বন্ধু সমানে সমানে হয়, কিন্তু উনি যখন বন্ধুটা বলেন তখন ওই জায়গাটায় মনে হয় যেন অনেক সহজ হওয়া যায়। মানে বন্ধুর কাছে একটি ছেলে বা মেয়ে যেভাবে নিজেকে মেলে ধরে বা খুলে ধরে, গুরু বললে মনে হয় যেন একটা দূরত্ব, একটু উপর, একটু একদম। নিচ। হ্যাঁ, হ্যাঁ, এমনকি ক্লাসরুমের মধ্যেও দেখবে একটা ডায়াস থাকে, সেখানটায় টিচার বসেন, তার নিচে ছাত্ররা। আমার মনে হয় এর চেয়ে আমাদের যে প্রাচীন যে গুরুকুল ছিল, সমানে সমান সমানে। নেওয়া। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ নিজে, তুমি নিচে, শান্তিনিকেতন বিষয়টা হ্যাঁ তুললে, আমরা যাচ্ছিলাম সেটাতে, রবীন্দ্রনাথ নিজেও কিন্তু, আমি যদি ভুল না হ্যাঁ বলে হ্যাঁ, থাকি, উনি ওই ডিস্টেন্সটা মানতেন, উনি উঁচুতে একদম না। বসতেন না, উনি ওইটা, সমান। হ্যাঁ, কারণ সমানে যে বসাটা, যখনই ওদের নিয়ে আমরা বেড়াতে যাই, ক্লাসরুমের বাইরে অন্য কোনো কাজ করি, যখন একসঙ্গে বসি, ওদের কিন্তু আচরণটাও পাল্টে যায়। হ্যাঁ। ওরা তখন অনেকটা কাছের বলে মনে করে কথা বলার ক্ষেত্রে। সেই হিসেবে আমার মনে হয়, মানে বাকিগুলো তো নিশ্চয়ই একজন শিক্ষককে তো মানতেই হবে, ফ্রেন্ড ফিলোসফার গাইড হ্যাঁ, বলে আমরা হ্যাঁ, বলি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সঠিক যারা বন্ধু তারাও কিন্তু বন্ধুকে সঠিক রাস্তা দেখায়। এই যে আমার মনে হয় বন্ধুত্বটা খুব জরুরি, একদম। ভয় না, মান্যতা থাকবে কিন্তু ভয় না। যাই হোক, আমরা এখন মানে গ্ল্যামার অ্যাক্টে হ্যাঁ, তোমার হোস্ট হিসেবে কাজ করছি, নট তোমাকে রোস্ট করার কোনো উদ্দেশ্য নেই। হোস্ট এই কারণে বললাম কারণ তোমার চাটা জুড়িয়ে যাচ্ছে, তুমি প্লিজ চাটা খাও, ধন্যবাদ। কথাবার্তা তো চলবেই। তুমি শান্তিনিকেতন কথাটা আনলে, তোমার পড়াশোনাও ওখানে, প্রায় দীর্ঘ 10 বছরের উপর ছিলে তুমি। সব মিলিয়ে আর হ্যাঁ, কি। হ্যাঁ, 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 তোমার পিএইচডিও তো পরে এখান পিএইচডি থেকে। শান্তিনিকেতন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তার আগের পড়াশোনা আমার কলকাতা। হ্যাঁ। আচ্ছা, এই শান্তিনিকেতনে এই যে গুরু শিষ্য পরম্পরাটা, এই যে একটা দাদা বলে হ্যাঁ হ্যাঁ, ডাক, একটা তুই, একটা খুব আপন করে নেয়া, তুমি অমিত্র সুদন স্যারের কথাও বললে, আমি সৌভাগ্যবান যে তিনি আমাকেও তার প্রাজ্ঞতার মধ্যে আমাকে তার স্টুডেন্ট হিসেবে, কিন্তু একাডেমিক অর্থে আমি তার স্টুডেন্ট নই, যাই হোক আমরা বিষয় থেকে সরে যাচ্ছিলাম। তো এই যে দাদা করে বলা বা তুই সম্বোধনে আপন করে নেয়া, এটা আর তোমার কর্মক্ষেত্র, যেটা তোমার শান্তিনিকেতন নয় বা বিশ্বভারতী নয়, তুমি যেখানে যাচ্ছ, সেখানে তো ওরকম আমরা দাদা, বা সেখানে আমরা মোর একাডেমিক আমরা স্যার বা ম্যামই বলি। এই মিস ম্যাচটা কখনো তোমাকে ডিস্টার্ব করেনি, বা তুমি নস্টালজিয়ায় ভোগনি যে শান্তিনিকেতনের একটা প্রতি? জিনিস শান্তিনিকেতনের সঙ্গে আমার মানে বলছি, সেটা হচ্ছে আমি রামকৃষ্ণ সারদা মিশনে বড় হয়েছি। সেখানেও কিন্তু আমরা ম্যাম বলতাম না, আচ্ছা, আমরা দিদি বলতাম। দিদি বলতাম। গার্লস ছিল স্কুল এবং কলেজ, মানে আমি 11-12 থেকে শুরু করছি। এমনকি সারদা সেতুতেও বোধহয় ওরা দাদা দিদি করে দাদা সম্বোধন দিদি করেন। হ্যাঁ, হ্যাঁ, যাই তো হোক। যার ফলে আমাদের কিন্তু এই অভ্যেসটা ছিল। হুম, আর আমি যেহেতু এই অভ্যেস থেকে শান্তিনিকেতনে গেছি, এই দুটোকে আমি খুব মেলাতে হুম, পারতাম। হুম, এবং অত বড় বড় মানুষ, অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক গোপীকানাথ রায়চৌধুরী, অধ্যাপক ভবতোষ দত্ত, মানে আজকে মানে নিজেকে খুবই সৌভাগ্য বলে মনে হয় নিজের কাছে, যে এদের সামনে বসার সুযোগ পেয়েছি, এরা প্রশ্ন করেছে। আর গ্লিমার এক তোমার পাশে বসার সুযোগ পেয়েছে, সেই জন্য আমরা নয়, অভিভূত। হ্যাঁ, মানে এই যে জায়গাগুলো, বা তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। কিন্তু আমি শান্তিনিকেতনের কথাটা স্পেশালি বলছি, ছাত্র সংখ্যাটা আমাদের বাকি ইনস্টিটিউশনগুলোতে ছাত্রের ভারটা খুব বড়, হুম, সংখ্যাটা অনেকটা বেশি নিতে হয়। হুম, শান্তিনিকেতনে যাতে একটি ছাত্রের কথা একটি শিক্ষক যেভাবে কেয়ার করতে পারেন, তার খবর নিতে পারেন, বা এই যে ক্লাসটা মানে শেষ তুমি হয়ে বলছো যাচ্ছে, টিচার স্টুডেন্ট রেশিওটা কম। রেশিওটা একটা খুব বড় ব্যাপার। হুম, 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 আর হুম। যার ফলে সবার খবরটাও কিন্তু নেওয়া হ্যাঁ, যায় না। ইনফ্যাক্ট এনইপিও তো এটাতে খুব জোর হ্যাঁ, দিচ্ছে যে যে টিচার স্টুডেন্ট সংখ্যাটা রেশিওটাকে কম করানোর কম জন্য। যদি করা হ্যাঁ, যায়। হ্যাঁ। আর শান্তিনিকেতনের পুরো পরিবেশটাই এমন, মানে সব থেকে বড় কথা কি, যেটা আমরা রবীন্দ্রনাথের, মানে মূলত বাংলা সাহিত্যের বিষয়েই বলছি,
বা দর্শন অন্য বিষয়ে আসছি না, আমি যে বিষয়টা পড়ছি দেখা যাচ্ছে যে ওটা শ্যামলীতে বসে লেখা বা ওটা পুনশ্চতে বসে লেখা। আমার চোখের সামনে কিন্তু সঙ্গে সঙ্গে ভেসে উঠছে পুনশ্চ, আমি ওখানটায় যাচ্ছি, বা আমাকে ক্লাস করতে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরায়ণের সামনে, উদয়নের সামনে, এখানটায় বসে এই কাব্যটা লেখা হয়েছিল। তখন তিনি কি ভেবেছিলেন, এই এতটা বিস্তারিত যে জায়গাটা, এই জায়গাটা শিক্ষকরা যেভাবে দেখাতে পারেন, যে এই এখানটায় বসেছিলেন সেই পুরনো শান্তিনিকেতন বাড়ি থেকে আরম্ভ করে একদম ক্লাস করার জায়গা, তো সেই বিভিন্ন জায়গাগুলো সরাসরি কবি নিজে থেকেছেন, তার যাপন শান্তিনিকেতনের সঙ্গে, তার সঙ্গে যখন ওখানকার কোনো শিক্ষক ছাত্রছাত্রীকে যখন শেখাচ্ছেন, সেই যাপনটা দুজনের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। আর মিশে যাওয়ার ওইটা একটা কারণ, তারা দূরত্ব তৈরি করছেন না। রবীন্দ্রনাথের নিজের খুব, আমরা সবাই জানি, নিজের খুব ভয় ছিল ছেলেবেলায় স্কুল সম্পর্কে, আর সেই ভীতিটা দূর করার জন্যে, সেই ভীতি দূর করার জন্যই কিন্তু ওখানকার পরিবেশটাও কিন্তু ওইভাবে তৈরি করেছিলেন। এবং আমার মনে হয় পরবর্তীকালেরও যারা শিক্ষাদান করতে আসেন, সত্যি তারা আশ্রমই মনে করেন, ব্রহ্মচর্যাশ্রম যে ছিল, এবং ছাত্রছাত্রীদের ভেতর থেকে ওটাকে বার করে নিয়ে আসেন, যেটাকে প্রমথ চৌধুরী বলছেন না, মানে গুরুর সার্থকতা শুধুমাত্র শিক্ষাদান করায় নয়, শিক্ষকের সার্থকতা ছাত্রের যে অন্তর্নিহিত যে শিক্ষা, সেটাকে বাইরে বের করা, এটাই তো সেই এপিজে আব্দুল কালামের নাই প্রজ্বলিত করা। তুমি আরো একটা কথা বললে, মেলে ধরা তৌফিক প্রসঙ্গে। এবার তোমার এক্সকারশনের কথা, তুমি প্রচুর এক্সকারশন করাও, তোমার স্টুডেন্টদেরকে নিয়ে তুমি বাইরে যাও, এমনকি তারাশঙ্করের সেই হাঁসুরিবাকের উপকথায় তুমি নিয়ে গেছিলে। তুমি এই অভিজ্ঞতাগুলো বলো, এবং মানে যখন তুমি ঘুরতে গেছো আর ছাত্রছাত্রীরা তোমার সাথে ঘুরছে, তুমি আরো ক্লোজ হলে, তাদের মনেরও আরো বিকাশ হলো, তোমার প্রভাব পড়লো ওদের ওপরে। তুমি এই অভিজ্ঞতাগুলো একটু বলো আমাদের। এটা একদম ঠিক কথা। যখন বাইরে নিয়ে যাই, আমরা যেহেতু উত্তরবঙ্গে থাকি, মংপু রবীন্দ্র স্মৃতি জড়িত, এবং সেটার সঙ্গে অনেকগুলো বইও জড়িত হয়ে আছে। মংপুতে রবীন্দ্রনাথ, যাবার আগে ওদের বলি বইটা আগে পড়ে নাও, বইটা পড়ে নিয়ে গেলে তারপরে গোটা রাস্তাটা না আমি গল্প করতে 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 বলে যাই, এবং তখন ওরা কিন্তু দুটো যোগসূত্র তৈরি করতে পারে। আমি সবসময় ওদেরকে গুরুত্ব দিই, যে কাজটা করতে তার আগে হোমওয়ার্কটা জরুরি, তুমি দেখে আসবে। এই যে বইটা পড়ে, আমি মংপু জার্নিটা বলছি, যখন যাচ্ছি তখন ওরা বলছে, ম্যাডাম এই রাস্তা ধরে রবীন্দ্রনাথ গিয়েছেন, কষ্ট হয়নি? এটা তো ও বইটার মধ্যেও নেই, আমিও শেখাইনি, কিন্তু ওরা কিন্তু নিজেদের মতো করে ভাবছে যে রবীন্দ্রনাথ বলতে তো চেহারাটা সবারই, মানে পরিণত বয়সের চেহারাটাই ছাত্রছাত্রীদের সামনে মূলত। ওরা বলছে এখান দিয়ে কষ্ট হয়নি, উনি কিভাবে গেলেন? এই যে ভেতর থেকে তার যাচ্ছে কিন্তু প্রশ্নটা, অর্থাৎ তখনকার যানবাহন কি ছিল, কেমন করে পৌঁছেছেন, এটা ওরা ভাবছে। আর শান্তিনিকেতন এবং লাভপুর, দুটোর কথাই বলছি। তারাশঙ্করের জন্মস্থান, যেহেতু তারাশঙ্করের বই কোনো না কোনোবার একটা না একটা প্রায়ই পাঠ্য থাকে, হয় গল্প না হলে উপন্যাস। যে হাঁসুলিবাকের রূপকথা ওরা পড়ছে, যদিও আজকে কিন্তু সেই বাঁশবাড়ি গ্রাম নেই, আজকে সেই কাহাররাও নেই, হাঁসুলি বাঁকটাও অনেকটা সরে গেছে, অনেকটা সরে গেছে, গ্রামটাও সরে গেছে, নদী তার গতি পরিবর্তন করেছে। কিন্তু হাঁসুলি গলার যে অলংকারটা অর্ধচন্দ্রাকৃতি, যখন সামনে নিয়ে ওদের দেখাচ্ছি আমি বাঁকটা, ওরা বলছে হ্যাঁ ঠিক তাই তো, এটা তো একদম ওই রকম মনে হচ্ছে, যেটা একটা অলংকারের মতো মনে হচ্ছে। বা তারাশঙ্করের জন্মের যে আতুর ঘর, সেই আতুর ঘরে গিয়ে ওরা তারাশঙ্করের সেই একদম ছেলেবেলার প্রথম একটা পাখির ছানা মরে গেছিল, সেটাকে নিয়ে দুঃখে কবি এক কবিতা লিখেছিলেন উপন্যাসী। ওরা বলছে ও আচ্ছা, এটার পেছনে তাহলে এটা কারণ ছিল, ওই জন্যে। বা ধাত্রী দেবতা তখন ওদের পাঠ্য ছিল উপন্যাস, বাড়িটার নামে ধাত্রী দেবতা আমরা জানি, যেখানটায় সংগ্রহালয় আছে এবং তারাশঙ্করের মূর্তিও আছে, তার ব্যবহৃত জিনিসপত্র আছে। ওরা দেখছে, ওরা দেখছে আর ভাবছে। মানে শান্তিনিকেতন যতটা পরিচিত, সেই তুলনায় আমি বলবো হয়তো আমার দুঃখেরই বিষয়, লাভপুরটা ততখানি নয়। আমার মনে হয় আরো অনেক অনেক তুলে ধরা দরকার লাভপুরকে। সেই জায়গাটায় ছেলেমেয়েরা, মানে এমন কেন হবে যে কোনো একটা মানুষ যাবে লাভপুর স্টেশন থেকে, তাকে কেন খুঁজতে হয়? মানে একবারেই কেন বোঝার মতো কোনো কিছু নেই কেন?
সেটা না হয় আমি বা তুমি পড়েছো, তোমরা বলছো যে এইভাবে যাওয়া যায়। এটা আরেকটু করলে মনে হয় আমাদের মানে ভারতবাসীরাই আমি বলবো যে আমরা সংরক্ষণ বিষয়টার উপর একটু উদাসীন, যেভাবে করা উচিত। কারণ তোমার সম্প্রতি অভিজ্ঞতা আছে, আমি জানি হ্যাঁ, হ্যাঁ, সংরক্ষণের বিষয়ে। তুমি যেভাবে দেখে এসেছো একটা বাড়িতে কেমন করে একটা বাড়িতে জিনিসপত্র রাখতে হ্যাঁ। হয়, সেই বিষয়টা যদি এক লাইনে আমি উল্টে শুনতে চাইছি, যদিও আজকে আমি host না। আমার বলা উচিত না এখানে, কারণ হ্যাঁ, আমরা তোমার কথা, হ্যাঁ, তবু একটা লাইনে বলতে গেলে আমি অস্কর ওয়াইল্ডের বাড়িটার কথাই যদি আমি বলি, হুম, আমার মনে হয় সমস্ত বাড়িটা কথা বলে, পুরো বাড়িটা কথা বলে। এবং সেখানে তুমি গবেষক আহ, না তুমি দর্শক, সেটা ইম্পর্টেন্ট নয়, সবারই অবারিত দ্বার। আর আমার মনে হুম, হয় এটা আরো পাঠক তৈরি করে। নিশ্চয়ই। এই এখান থেকে আমি, কারণ তুমি প্রকৃত অর্থেই সৌভাগ্যবান যে তুমি দুইজন বিখ্যাত গবেষকের সংস্পর্শে আসতে পেরেছিলে। প্রশান্ত কুমার পাল, যিনি রবি জীবনী লিখে বিখ্যাত হলেন, আরেকজন হচ্ছেন শঙ্করী প্রসাদ বসু, যার লোকমাতা নিবেদিতা একটা গবেষণামূলক কাজ। এই যে দুই গবেষককে তুমি সংস্পর্শে এসেছিলে, আর পরে তোমার নিজের পিএইচডিও, কোথাও একটা গিয়ে তোমার মনে হয়েছে, এই যে আমি যে বললাম যে এই ভেদাভেদের ব্যাপারটা, কারণ জানো আরো একটি বিখ্যাত, সেটাও একটি বাস্তব ঘটনা। আমি যতদূর মনে হয় একটা বাস্তব ঘটনা, একটু সার্ভ উইথ লাভ, ব্রেট হোয়াইটের, হ্যাঁ, ব্রেট হোয়াইটের লেখায় ওটা, মানে টু সার্ভ উইথ লাভ, ওরকম রেসিজম নেই, মানে একজন আমেরিকান আফ্রিকান টিচার, সেটা আলটিমেটলি উনি জয়ী হলেন, মানে উনি স্টুডেন্টদের মধ্যে ভীষণ পপুলার হলেন থ্রু হিজ লাভ এন্ড কেয়ার। তো এই একটা গবেষণা করতে গিয়ে, কারণ খুব সিলেক্টেড স্টুডেন্টরাই চান্স পায় আর কি সেখানে, আহ, কোথাও তোমার কি মনে হয়েছে এখন অন্যরকম ভাবে, অফকোর্স আমরা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিষয়ে যাচ্ছি না, একটা রেসিজম কাজ করে যে একজন স্টুডেন্ট খুব মেধাবী, সেটাও হতে পারে, বা খুব ইনফ্লুয়েন্সিয়াল স্টুডেন্ট, মানে সেক্ষেত্রে তারা বেশি সময় দিচ্ছেন, তোমার মনে হয় আমরা টিচাররা এরকম একটা তবে রেসিজম? এইটা বিষয়টা খুব মানে ডেলিকেট উত্তরটা, কিন্তু আমার সৌভাগ্য আমি এই বিষয়টা পাইনি। বা আমার স্কলার জীবনে আমি কিন্তু এটা পাই। হুম, হুম, হুম। আমি যখনই কাজ করতে গেছি, এই একটু আগে তুমি প্রশান্ত বাবুর কথা প্রশান্ত বলছেন, কুমার পাল, হ্যাঁ। হ্যাঁ, তার কাছে আমি গেছি, রবীন্দ্র ভবনে আমি গেছি কাজ করতে। আমার মানে এত আমি অবাক হয়ে গেছিলাম, মানে মুগ্ধই। আমার সঙ্গে তার কিন্তু তখন কোনো ব্যক্তিগত চেনা ছিল না। আমি স্কলার কবিতানাথ রায়চৌধুরীর চিঠি নিয়ে আমি গেছি, একটা বিষয় জানার ছিল ওনার রবি জীবনী থেকে। আমাকে প্রথম কথাটা বলছেন, আপনি বসুন তারপরে আমি হ্যাঁ, কথা আপনি বলছি। করে সম্বোধন বা ওনার আপনি মতন আগে হুম, বসুন, আমি কথা বলি, তারপরে আমি শুনছি। হুম, হুম, এবং তারপরে চেয়ার ছেড়ে আমাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে যাচ্ছেন, যে যাকে আমি কোনোদিন চিনি না। হুম। মানে আমার সৌভাগ্য হয়েছে, আমি কিন্তু এই ধরনের মানুষকেই পেয়েছি, কত বিনয়ী একজন বিপরীতটা ব্যক্তি, পাইনি। হ্যাঁ। এবং আমায় বলছেন, আমাকে প্রথম আপনি দিয়ে শুরু করলেন, আমি বললাম আপনি আমায় তুমি বলুন, তোমার যখন দরকার তুমি চলে আসবে হুম, হুম, এখানটায়। তো হ্যাঁ, এই ব্যাপারে আমি কিন্তু ওই জিনিসটা পাইনি, বা হুম, ওই ধরনের শিক্ষকও আমি দেখিনি। থাকতে পারে বাস্তবে, নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তো এই অভিজ্ঞতাগুলোর মাঝখান দিয়ে যায়, আমি সেটা পাই। হুম, যেমন এই বিষয়টা সম্পর্কে বলছি, যেমন আমাদেরই মানে আমি যেখানটায় পড়াই এখন বর্তমানে, আমার 4-5টা আদিবাসী ছেলে মেয়ে। কিন্তু আমার তো নিজের মনে হয় আমার চরম সৌভাগ্য যে ওদেরকে আমি পড়াতে পারছি। ওরা যখন সামনে আসে, একটু কুণ্ঠা কিন্তু থাকে, হুম, এটা আমি অস্বীকার করতে পারছি না। এই যেটা একটু আগে তুমি বলছিলে, কুণ্ঠাটা থাকে। হ্যাঁ, এবং সেটার জন্য কিন্তু হাতটা আমাদের বাড়াতে হবে, absolutely, হাতটা আমায় বাড়াতে হবে। হ্যাঁ, এবং ওটা কিন্তু আমার বাকি 5টা স্টুডেন্টের হুম, হিসেব করলে হবে না, যে এটিকেট শিখে এসেছে, হুম, যে দাঁড়াতে পারে, যে কোমল নুইয়ে কথা হুম, বলছে, তা কিন্তু না। ও হয়তো তুই তুমি এগুলো হুম, পরিষ্কার করে বোঝাতে পারে না, হুম, কিন্তু ওর চোখ দুটো দেখলে হুম, বোঝা যায় ও চাইছে, ও চাইছে নিতে। এইটা আমার মনে হয় শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব, হ্যাঁ, যে আমি আজকে ভালো ছাত্র যারা, তাকে তো পড়াতে অনেক সহজ, হুম, সেই শিক্ষকের পক্ষে সহজ। কারণ আমরা তো শুধু সবসময় শেখাই না, ছাত্রের থেকেও শিখি। হুম, হুম, কিন্তু যারা একেবারে প্রথম ফার্স্ট জেনারেশন লার্নার আমরা বলছি, যারা আসছে, তাদেরকে কিন্তু আমাদের হাতটা হুম, বাড়ানো দরকার। এখানটায় যদি ওই পার্থক্যটা করা যায়, হ্যাঁ, একই ক্লাসের মধ্যে যদি আমি দেখি যে ও ঠিক মতো উত্তর দিতে পারছে না, এই প্রসঙ্গে আমি একটা মিনিট হুম, সময় নিচ্ছি, এক মাস্টারমশাইয়ের কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমল মুখোপাধ্যায়। আমি এইরকম শিক্ষক কম দেখেছি জীবনে, যিনি কাউকে একজনকে জিজ্ঞেস করলে
সে মাথা নিচু করে আছে, সবাই ক্লাসে দাঁড়িয়ে উত্তর বলতে পারে না। অন্য একজন হয়তো দাঁড়িয়ে বললো, আমি কি বলবো স্যার? না, ওই বাহ, এবং ওর ভেতর থেকেই বার করে নিয়ে হ্যাঁ। আসছেন। এই এইটা আমার সৌভাগ্যই আমি বলবো। এবং আমি পড়াতে গিয়ে এরা আমার মানে একেবারে সত্যিকারের পথপ্রদর্শক, মানে আদর্শ বলে আমি দূরে সরিয়ে কিন্তু তাদেরকে রাখতে পারি না। আমি রোজকার জীবনে মনে হয় আমি এদেরকে প্রতি মুহূর্তে আমি অনুভব করি যে আমার ছাত্র হতেই পারে সে হয়তো বলতে একটু আটকাচ্ছে কোথাও, কিন্তু তাকে যদি একটু চেষ্টা করা যায়, আরেকজন সে বলতে পারে, সে দাঁড়িয়ে পড়লো, কিন্তু না, সে তো বলবে, আমি জানি তো সে বলবে, একে যদি সুযোগ দেওয়া যায়, সুযোগ দেওয়া, হ্যাঁ, তো পরের দিন আমি দেখেছি সে একদম হাসি হাসি মুখ করে সামনে এসে বসছে, মানে প্রত্যয়টাও বেড়ে যায়, হ্যাঁ, সংকোচটা তার কেটে গেছে। একদম। এটা কিন্তু দেখতে পাই। তুমি ভাবো এরকম কত শত বছর আগে এরকম একজন টিচার হাত বাড়িয়ে দিয়েছিল, সুযোগটা দিয়েছিল, সে অন্ধ বধির বোধের দূরের ছেলে দেয়নি জন্যই আমরা হেলেন কেলারকে পেলাম। আর হেলেন কেলারের গ্রেট মানে সেই টিচারটি হলেন অ্যানি জুলিয়া সুলেভান। যাই হোক, তুমি বললে ক্লাসের সময় সীমিত থাকে, আমাদেরও টেকনোগ্রামের সময়টাও সীমিত, আমাদের এরপর টানতেই হবে। তুমি খুব খুব ভালো থেকো এবং আরো অনেক স্টুডেন্টকে তুমি প্রজ্বলিত করো আজীবন, এটাই কামনা করব আমরা টেকনোগ্রামের হয়ে ঈশ্বরের কাছে, বা যদি ঈশ্বর থেকে মানে যিনি থাকুক না কেন তার কাছে এটাই কামনা করব। আমরা এখানেই আজকে ইতি জানবো। আমরা তপ্তি নামের হাত ধরেই আমরা একটা শিক্ষক অধ্যাপনা গুরু শিষ্য সম্পর্ক নিয়ে অনেকক্ষণ কথা হলো। আর আগামী শুক্রবার আবার আসবো। আগামী শুক্রবার একটু মানে বেশ পুজো পুজো ভাব, দেখি কার সাথে আড্ডা দেওয়া যায়, পুজোটা মাথায় রেখে যাই। প্রায় তো এসেই গেল পুজো, দেখি কার সাথে আড্ডা দেওয়া যায়। আর আনবইবা আসছে শুক্রবার, আসুন তাড়াতাড়ি, টেকনোলজি রাখতে, করতে ইন্টারাক্ট অ্যান্ড নো বাড়াবাড়ি।